চমক ছাড়াই ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা, লড়বেন আবিদ, সাদিক, উমামা, বাকের, মেঘমল্লাররা। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহেই ঘোষণা। আইন শৃঙ্খলা বাহিনীর ২৭,০০০-এর বেশি সদস্য। পাথর কেলেঙ্কারির পর সিলেটের জেলা প্রশাসক প্রত্যাহার, নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। কোম্পানিগঞ্জের ইউএনও বদলি। জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি পাটোয়ারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, শেখ হাসিনার বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ। সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু, জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা প্রধান উপদেষ্টার। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। চমক ছাড়াই ডাকসু নির্বাচনের বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র নেওয়ার শেষ দিনে ফর্ম সংগ্রহ করেছে ছাত্রদল, ছাত্র শিবির, বাকছাস ও বাম সহ অন্যান্য ক্রিয়াশীল সংগঠনগুলো। স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র নিয়েছেন। ৬ বছর পর এবার ছাত্র সংসদ নির্বাচনে লড়বেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা ছাত্র নেতৃবৃন্দ। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। ৬ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচন সব দিক থেকেই ভিন্ন মাত্রা যোগ করেছে। মনোনয়নপত্র বিতরণের শেষ দিন নবাব নওয়াব আলী সিনেট ভবন উৎসবের রূপ নেয়। এদিন চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একে একে আসেন ছাত্র নেতৃবৃন্দ, জুলাই পরবর্তী যারা হয়ে ওঠেন ক্যাম্পাসের আকাঙ্ক্ষার প্রতীক। এদিন বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে। ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানকে নিয়ে ২৮ সদস্যের প্যানেল দেয় ছাত্র শিবির। ৪ নারী প্রার্থীর সাথে একই প্যানেলে সদস্য পদে লড়বেন সর্বমিত্র চাকমা। আছেন জুলাই আন্দোলনে চোখ হারানো ঢাবি শিক্ষার্থী খান জসিম। জুলাই বিপ্লব যখন হচ্ছিল তখন কিন্তু আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম। সেই জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভোট ফর চেঞ্জ স্লোগানে নিজেদের প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা। বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি, আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। ডাকসু নির্বাচনে নতুন চমক নিয়ে প্যানেল দেওয়ার কথা উমামা ফাতিমার। প্যানেলের নাম হতে পারে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আর ডিইউ ফার্স্ট নামে স্বতন্ত্র প্যানেলে নিজেকে জিএস ঘোষণা করেন মাহিন সরকার। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। আমরা বিভিন্ন সংগঠন থেকে যারা দক্ষ শিক্ষার্থী, যারা বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে, তাদেরকে নিয়ে আমরা একটি স্বতন্ত্র প্যানেল করেছি। বাম ছাত্র সংগঠনের নেতৃত্বাধীন জোটের প্যানেলের পক্ষ থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমুল্লার বসু এবং এজিএস পদে মোহাম্মদ জাবির আহমেদ জুবেলকে ঘোষণা করা হয়। জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিভিন্ন হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের নাম ঘোষণা করে। শেষ দিনই ফর্ম বিক্রি হয়েছে ৪৪২। এ নিয়ে ৭ দিনে মোট ফর্ম বিক্রি হয়েছে ৫৬৫টি, আর হল সংসদে মোট ফর্ম সংগ্রহ করেছে ১২২৬টি। তফসিল অনুযায়ী ১৯ আগস্ট মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, আর ৯ সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
এখন পর্যন্ত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। এই নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল কখন ঘোষণা করবে? আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের আজকে শেষ দিন ছিল। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এবং উৎসব মুখর পরিবেশে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিনেট ভবন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি উৎসব মুখর পরিবেশ আজকে পার করেছে। দীর্ঘ 6 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে আজকে সারাদিনই আমরা দেখেছি যে 565টি ফর্ম বিক্রি হয়েছে গত 7 দিনে আজকে সহ, এবং আমরা আজকেই শুধু 450-র মতো ফর্ম বিক্রি হয়েছে এবং হল সংসদগুলোতেও 1226টি ফর্ম কিন্তু বিক্রি হয়েছে। এবং আরেকটা বিষয় বলে রাখতে চাই যে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি যখন আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি কিন্তু জানিয়েছেন যে একেবারে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন কোনো প্রকার বিঘ্ন ছাড়াই। তবে বিকেল নাগাদ একটি খবর আসে যে ফজিলাতুন্নেসা মুজিব হলে সেখানে একটি ছাত্র দল সমর্থিত কয়েকজন প্রার্থীকে তারা যখন 4টার পরে যখন তারা ফর্ম সংগ্রহ করছেন তখন তাকে বেশ কিছু ছাত্রী তাকে এখানে বাধা দেয় তাদেরকে। সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা যতটুকু জানি যে এখন জাতীয়তাবাদী ছাত্রদল একটি প্রেস ব্রিফিং করবে এবং তারা হয়তো সেটি নিয়ে কিছু একটু বলবে। যদিও ইতিমধ্যে চিফ রিটার্নিং অফিসার বলেছে যে সেই ঘটনাটি তারা খতিয়ে দেখছে এবং যে প্রার্থীদেরকে বাধা দেওয়া হয়েছিল তাদের কোনো সমস্যা হবে না, তারা ফর্ম তুলতে পারবেন, সেটি কিন্তু চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন। তবে এরই প্রেক্ষিতে কিন্তু আমরা যতটুকু জানি যে এখন জাতীয়তাবাদী ছাত্রদল একটি প্রেস ব্রিফিং করবেন এবং সেটি জরুরি প্রেস ব্রিফিং তারা বলেছেন। এবং আমরা আজকে চলে যাব সরাসরি সেই প্রেস ব্রিফিংয়ে। আচ্ছা, আমরা শুরু করব। আপনারা বললে আমরা শুরু করব। ওই যে 1 মিনিট বলতেছে। গেলাম আমরা। শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সকলকে ধন্যবাদ। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এবং দীর্ঘ ফ্যাসিবাদী লড়াই সংগ্রামের পরে 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এবং ছাত্র সমাজের প্রাণের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি হিসেবে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে এই 24 পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে 5 আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে একটি নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক, আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করতে পারে, সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় 5 আগস্ট পরবর্তী সময় থেকে সার্বিক সহযোগিতা করে আসছে। আপনারা জানেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে চেতনা, মহান 71-এর স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদীর আদর্শের যারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই, তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করেছিলাম আজকে সকল হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল 3:30টার পরে, 4টার আগ মুহূর্তে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে মব উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের যিনি প্রভোস্ট তাদেরকে অবগত করি, কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি। আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর, অবাধ, নিরপেক্ষ, আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। আজকে আমরা যে আশঙ্কা করেছিলাম, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। কিন্তু আমরা দেখলাম মনোনয়ন ফর্ম সংগ্রহের আজকে শেষ দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল, প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা একটা আশঙ্কা করছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল, শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল, আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই জনপ্রিয়তায় 1990 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু হয়েছিল 90 সালে, যার প্রেক্ষিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সর্বশেষ যে নিরপেক্ষ ডাকসু নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল, পূর্ণ প্যানেল সহ ডাকসুতে বিজয় অর্জন করেছিল, সেই একই ধারাবাহিকতায় 2025 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে আসন্ন ডাকসু নির্বাচনে সেই 90-এর ধারাবাহিকতায় একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ বিজয় লাভ করবে। সেই বিজয়কে প্রতিহত করতেই, সেই জনপ্রিয়তায় ছাত্রদলের ঈর্ষান্বিত হয়েই আমরা দেখছি যে নির্বাচনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময় এই নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে মবকে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে, শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনায় ইতিমধ্যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন উপলক্ষে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর
আমরা একটি অভিযোগ দিয়ে এসেছি, এই ডাকসু নির্বাচনকে কোনোভাবেই যেন কেউ বাধাগ্রস্ত না করতে পারে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়। এবং আজকে ফজিলাতুন্নেসা মুজিব হলে যে ঘটনা সৃষ্টি হয়েছে, সেই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তাকে একটি আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন। আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীবৃন্দরা রয়েছে, তারা তাদের সেই বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবে। আমি প্রথমে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আক্তারকে আজকে ঘটনা সংক্ষিপ্ত আকারে এই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত করা হয়েছে। চলতি সপ্তাহে এই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। এদিকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলকে কারিগরি সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI। হোসেন জাহিদের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ দিতে জোর প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে কমিশনে খসড়াও জমা দেওয়া হয়েছে। রোববার দুপুরে ইসি সচিব একথা জানিয়েছেন। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। এটা কোনো মানে আছে? মাঠ পর্যায়ের প্রশাসন সাজানো, কে হবেন মুখপাত্র, এসব বিষয়ে নির্বাচন কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টা নতুন দলের জন্য তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান। রাজনৈতিক দলের যে সমস্ত 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কক্ষ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে আগামী রোববার থেকে 4 দিন প্রায় 1800 আপত্তির শুনানি করবে কমিশন। 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে সেটা আমরা শুনানি 24শে আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। শেষ বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিভেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে কারিগরি সহায়তা দিতে চায় IRI। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সাথে আলাপ হয়েছে বলেও জানান তিনি। হোসেন জাহিদ, এখন ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর 27,000-এর বেশি সদস্য নিয়োগ পেয়েছে, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজহার লিমনের প্রতিবেদন। গণঅভ্যুত্থানের দিন গেল বছরের 5 আগস্ট থেকেই পালিয়ে আছেন ডিবি হারুন খ্যাত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এভাবে ওই মাস থেকেই কর্মস্থলে যোগ দেননি পুলিশের অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে আরও দেখা যায়, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের মের মধ্যে বিভিন্ন তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন অন্তত 18 জন কর্মকর্তা, যাদের মধ্যে 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার মর্যাদার। এই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বলা হয়, কর্মস্থল থেকে পালিয়ে ওইসব কর্মকর্তারা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 3 গ-তে বর্ণিত ধারার অপরাধ করেছেন, যে কারণে তাদের 12 ধারার 1 উপবিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরি থেকে সাময়িক বরখাস্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে 5 আগস্টের গণঅভ্যুত্থানের আগে পরে হত্যা, নিপীড়ন, নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে এজন্য মামলাও চলছে। গুঞ্জন রয়েছে ইতোমধ্যে তাদের কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেও এসব কর্মকর্তারা খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। এইটা তো চলমান প্রতিক্রিয়া, এইটা ওই যে ডেজার্শন, এডাব্লিউ অ্যাবসেন্ট উইদাউট লিভ ডেজার্ট, 7 দিন পর হইলে এইটা তো চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশে 15,851 জন, বিজিবিতে 4,469 জন, আনসারে 5,551 জন, ফায়ার সার্ভিসে 208 জন এবং কারা দপ্তরে 1,558 জন নিয়োগ দিয়েছে, যারা নির্বাচনেও দায়িত্ব পালন করবে। নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই, এই জন্য আমি আপনাদের স্ট্যাটিস্টিক্সটা দিতেছি ইলেকশনের আগেই, মানে আমাদের এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। এদিকে 15ই আগস্টে ফুল না দেওয়ার কোনো নির্দেশনা ছিল কিনা এ ব্যাপারে জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অপ্রীতিকর ঘটনার ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল জানান তিনি। অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত। আজহার লিমন, এখন, ঢাকা। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে নির্মম হত্যার শিকার তাইমের ভাই সহ 3 স্বজন। মশিউর অনিকের প্রতিবেদন। গত বছরের 20 জুলাই যাত্রাবাড়িতে নিরস্ত্র তাইমকে গুলি করে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী। ভিডিওতে দেখা যায় খুব কাছ থেকে গুলি করা হয় তাকে টেনে নিতে আসা বন্ধুকেও করা হয় গুলি। এরপরে প্রায় 30 মিনিটে রাস্তায় পড়ে থেকে মারা যায় শহীদ তাইম। তার শরীরে মেলে 200 গুলির চিহ্ন। সেই ঘটনায় সাক্ষ্য দিতে সোমবার ট্রাইব্যুনালে আসেন নিহতের ভাই। বলেন, শেখ হাসিনার কাছ থেকে হত্যার লাইসেন্স পেয়েই এমন পাখির মতো গুলি করে মানুষ মেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তায় ফেলে গুলি করেছে। প্রথমে চলে যেতে বলেছে, গুলি করেছে, তারপরে চলে যাওয়ার সময়, চলে যাওয়া মানে গালি দিয়ে চলে যেতে বলেছে। গালিটা উনি বলেননি, অকথ্য ভাষা হওয়ার কারণে এটা ট্রাইব্যুনালে প্রয়োগ করেননি। গুলি করে চলে যেতে বলেছে, চলে যাওয়ার পরে যখন চলে যাচ্ছিলেন তখন পিছন থেকে গুলি করছে, যখন তাকিয়েছে তখন আবার গুলি করা হয়েছে, তারপরে পড়ে গেছে তখন আবার একের পর এক ফায়ার করা গুলি করা। এদিন শহীদ তাইমের ভাই ছাড়াও আদালতে সাক্ষ্য দেন আরও 2 স্বজন। তাদের প্রত্যেকেই সর্বোচ্চ শাস্তির দাবি করেন শেখ হাসিনা সহ 3 আসামির। কিভাবে পোড়ানো হয়েছে এবং কারা পুড়িয়েছেন ভিডিওটা দেখেছেন আপনারা। পুলিশে পোড়াচ্ছে, কাঠের বেঞ্চ সেখানে তুলে দেওয়া হচ্ছে আগুনের বাড়ানোর জন্য, উত্তাপ বৃদ্ধি করার জন্য, এবং সাইডে গার্ড দেওয়া হচ্ছে। এই ভিডিও আরেকদিন আপনারা দেখেছেন এবং তিনি এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এদিকে 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইজিপি ও সেই সময়ের এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সিটিটিসি এবং সোয়াতের 2টি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আটকরত আবদ্ধরত 6 জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ
5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একজন সাক্ষীর সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে যারা হুমকি দিবে তাদের ধরতে হবে, কাউকে ছাড় দেয়া হবে না। আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ মশিউর অনিক, এখন, ঢাকা। সাদাপাথর কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে সমালোচনার পর আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ সারোয়ার আলম দায়িত্ব পেয়েছেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সম্প্রতি সাদাপাথর, জাফলং, লোভাছড়া সহ বিভিন্ন এলাকায় পাথর লুটপাট ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত এক সপ্তাহ ধরে এ বিষয়ে তীব্র সমালোচনা চলার পর অবশেষে তাকে সরিয়ে দিয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার। এদিকে সাদাপাথর কাণ্ডে কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেঞ্চুগঞ্জের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম। সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমুদ্রের অবারিত সম্পদ আহরণের চেষ্টা বাড়ানোরও আহ্বান জানান তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য শিল্পে ক্ষতিকর প্রভাব এড়াতে টেকসই পদ্ধতি আবিষ্কারের তাগিদ দেন ডক্টর ইউনূস। নাজমুস সাকিবের প্রতিবেদন। মাছে ভাতে বাঙালির যে তকমা তা গত অর্থবছরেই হয়েছে আরও দৃঢ়। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিকভাবে মাছ উৎপাদনে তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৪৭ লাখ হেক্টর জমিতে প্রায় ৫০ লাখ টনের বেশি মাছ উৎপাদন হচ্ছে দেশে। মৎস্য শিল্পকে এগিয়ে নিতে প্রতি বছরের ন্যায় দিবসটি উপলক্ষে সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশে মৎস্য শিল্পের অবস্থান আর উন্নয়নের কথা। এ সময় হাওরে অপরিকল্পিত উন্নয়ন মাছ উৎপাদনে কিছুটা বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা ফরিদা আক্তার। মাছ উৎপাদন বাড়াতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। শিল্প বর্জ্যের কারণে আমাদের নদী দূষিত হচ্ছে, অর্থাৎ মাছ দূষিত হচ্ছে। মাছের মধ্যে নানা কেমিক্যাল রেসিডিউ, বিশেষ করে লেড, ক্যাডমিয়াম, এমনকি মাইক্রোপ্লাস্টিক ইত্যাদি পাওয়া যাচ্ছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশে মিঠা পানির মাছের যেমন চাহিদা আছে, তেমনি চাহিদা বাড়ছে সামুদ্রিক মাছেরও। কিন্তু সামুদ্রিক মাছ আহরণে বাংলাদেশের অবস্থান 25-এ। সমুদ্র উপকূল অঞ্চল রক্ষায় আলোচনা শুরু করেছে সরকার উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারেনি। সমুদ্রের অবারিত সম্পদ আহরণের চেষ্টা করতে হবে বাংলাদেশকে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে অধ্যয়ন বাড়ানোর পরামর্শ দেন তিনি। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নদী শাসনের নামে এর প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে। বর্জ্য ফেলাসহ নানাভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তাই মাছ সংরক্ষণের পাশাপাশি জলাভূমির প্রতি যত্ন নেয়ার আহ্বান জানান তিনি। এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই উঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। সে আমাদেরকে অন্য সব কথা বাদ দিল, শুধু একটা খাবারের কথা সে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমরা শুধু ধরে আনছি, পরিবেশন করছি। তার প্রতি সদয় হবার চিন্তা আমাদের মাথায় আসে। পরে জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে মৎস্য শিল্পে অবদান রাখায় মোট 16 ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার হাতে তুলে দেন তিনি। নাজমুস সাকিব, এখন, ঢাকা।
আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শেরেবাংলা নগরে নীলফামারী বিএনপি নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন, এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে। এদেরকে বেছে বেছে, আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে, তা না, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। জালিয়াতির মাধ্যমে এক্সিম ব্যাংক থেকে 857 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের স্বত্বাধিকারী কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে বলেও জানান তিনি। এক্সিম ব্যাংক এবং নাসা গ্রুপের কর্ণধার সহ মোট 21 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। পল্টন থানার নাশকতার মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় পৃথক কয়েকটি ধারায় শহীদুলের 4 বছরের সাজা হয়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আত্মসমর্পণ করেন। এরপর তার আইনজীবী নিহার হোসেন ফারুক আপিলের শর্তে জামিন চান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে জজ আদালতে আপিল করবেন তারা। সেখানে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশাও করেন তিনি। যাত্রাবাড়ী থানার আসাদুল হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সকালে তাকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নাসিরউদ্দিন সাথীর 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের একটি টিম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উনি প্রত্যক্ষভাবে হাসিনাকে মদত দিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং বিভিন্ন অঘটনগুলি সে ঘটাইছে তার ইশারা ইঙ্গিতে। এই জন্য বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হইয়া ওনাকে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছেন। এবার দেশের বাইরের খবর। মিয়ানমারের সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে আগামী 28 ডিসেম্বর থেকে। আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে বা বিরোধিতা করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করেছে জান্তা সরকার। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিনের মাথায় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার, যা চলবে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত। দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনের বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় ধাপের তারিখ পরে জানানো হবে। ক্ষমতাসীন জান্তা সরকারের দাবি, নির্বাচনের মাধ্যমে চলমান সংঘাত নিরসন ও স্থিতিশীলতার পথে আসবেন মিয়ানমার। অস্ত্র সমর্পণকারী বিদ্রোহীদের নগদ পুরস্কারের ঘোষণাও দিয়েছে তারা। তবে এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বর্জনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো। এদিকে দেশটির বড় রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি এখনও কারাগারে। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। শান্তি চুক্তিতে রাজি হতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, জেলেনস্কি চাইলে দ্রুত যুদ্ধ বন্ধ হবে, তবে শান্তি চুক্তির অংশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়া হবে না ইউক্রেনের। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের 24 ঘন্টা আগে এই পোস্ট দিয়েছেন তিনি। বাংলাদেশ সময় রাত 2টায় হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও জেলেনস্কি। জাহানারা ভুইয়ার প্রতিবেদন।
গত ফেব্রুয়ারিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পর ওভাল অফিস থেকে অপমানিত হয়ে ফিরতে হয়েছিল জেলেনস্কিকে। কোনো ধরনের সমাধানে পৌঁছাতে না পেরে তুমুল তর্কে জড়িয়েছিলেন এই দুই নেতা। আবারও সেই ওভালে বিশ্ব মোড়লের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি। আলাস্কায় পুতিন ট্রাম্পের বৈঠকের পর এই আলোচনার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আপাতদৃষ্টিতে আলাস্কা বৈঠকের সমাধান না মিললেও কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে একে। বিশ্বমঞ্চে রাশিয়ার অবস্থান আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক হতে যাচ্ছে। এরই মধ্যে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ট্রাম্প জেলেনস্কির এবারে বৈঠকে যোগ দিচ্ছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লায়েন, ন্যাটো সেক্রেটারি মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান প্রেসিডেন্ট ফ্রেডরিক মার্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রায় 1 ঘণ্টা বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই ইউরোপীয় নেতাদের স্বাগত জানাবেন ট্রাম্প। মঙ্গলবার ভোর 4টার দিকে জেলেনস্কি সহ ইউরোপীয় অন্যান্য নেতাদের সঙ্গে বহুপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প জেলেনস্কির এবারের বৈঠক আশার আলো দেখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে এমনটা ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্প জেলেনস্কির এবার আলোচনা গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেনের মধ্যে অঞ্চল বিনিময় ও ইউক্রেনের নিরাপত্তা ইস্যুটি। এর আগে ইউক্রেনের দোনবাসের দোনেস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নিতে হবে বলে শর্ত দেন পুতিন। বিনিময়ে ঝাপরিঝিয়া ও খেরসনের সম্মুখ সারিতে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দেন তিনি। তবে পুতিনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। বৈঠকে বসার আগে শান্তি চুক্তিতে রাজি হতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, জেলেনস্কি চাইলে দ্রুত যুদ্ধ বন্ধ হবে, তবে শান্তি চুক্তির অংশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়া হবে না ইউক্রেনের। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প জেলেনস্কির বৈঠকের 24 ঘণ্টা আগে এই পোস্ট দিয়েছেন তিনি। বলেন, ক্রিমিয়াকে যেভাবে মস্কোর হাত থেকে উদ্ধার করা যায়নি, তেমনি ইউক্রেনেরও ন্যাটোতে যোগ দেয়া হবে না। ভুইয়া, এখন বিশ্ব। এবারে খেলার খবর। নেদারল্যান্ডস সিরিজ ছাপিয়ে আলোচনায় এশিয়া কাপের প্রস্তুতি। ফিটনেস থেকে শুরু করে পাওয়ার হিটিং সব ক্ষেত্রেই বিশেষ নজর কোচ ক্রিকেটারদের। বারবার ফাইনালে খেলেও চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। সংবাদ মাধ্যমে টাইগার ব্যাটার জাকের আলী অনেক বলেছেন, এবার শিরোপা জিততেই যাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। দরজায় কড়া নাড়ছে নেদারল্যান্ড সিরিজ, তবে ঘরের মাঠের সিরিজ ছাপিয়ে বাংলাদেশের ভাবনায় এশিয়া কাপ। ইতোমধ্যে পুরোদমে প্রস্তুতিও শুরু করেছে জাতীয় দল। আসন্ন এশিয়া কাপে বড় টুর্নামেন্টের শিরোপা খরা ঘোচাতে বদ্ধপরিকর জাকের আলী অনিকরা। আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এটা আমি পার্সোনালি আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। 2012, 16 ও 18 তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও সোনার হরিণ চ্যাম্পিয়ন শিরোপা স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। এবার তাই আটঘাট বেঁধেই নেমেছে টাইগার ক্রিকেটাররা। আর লক্ষ্য অর্জনে ফিটনেসকেই প্রাধান্য দিচ্ছে বিসিবি। তবে জাকের আলী অনেক জানান, ফিটনেস নিয়ে আরও আগে থেকেই কাজ শুরু করেছে তারা। ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন, হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এইটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। 2026 সালে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। তাই লিটন মিরাজদের বড় শট খেলার দক্ষতা অর্জনে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের বেসিক টেকনিক পরিবর্তন না করেই জুলিয়ান উড শেখাচ্ছেন উদ্ভাবনী সব টেকনিক। যারা টাইমার, তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কি হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে।
এশিয়া কাপের জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করলেও ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সবকটি ম্যাচ জিততে চায় বাংলাদেশ। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা দল নিয়ে যাবার জন্য ডাচ সিরিজে চলতে পারে নানা পরীক্ষা নিরীক্ষাও। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরো একবার। ডাকসু নির্বাচনের ছাত্র শিবির বাকছাস বাম জোটের প্যানেল চূড়ান্ত, কাল ঘোষণা করবেন উমামা। মব উস্কে ফর্ম সংগ্রহে বাধার অভিযোগ ছাত্র দলের। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে ঘোষণা। আইন শৃঙ্খলা বাহিনীর ২৭,০০০-এর বেশি সদস্য নিয়োগ। পাথর কেলেঙ্কারির পর সিলেটের জেলা প্রশাসক প্রত্যাহার, নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। কোম্পানিগঞ্জের ইউএনও বদলি। জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি পাটোয়ারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনার বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ। এবং সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু, জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা প্রধান উপদেষ্টার। এ ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।